স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছে রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরা। চলতি বছরকে দেশের জন্য খুবই সংকটময় উল্লেখ করে কোনো ধরনের নৈরাজ্য করতে না দেওয়ার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। এসব বিষয় সহ চলতি ঘটনাবলী নিয়ে আলোচনা করতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খানকে। আপনাকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো স্যার, তিতুমির কলেজের বিষয়টা তো আজকে ষষ্ঠ দিন। এর আগেও কিন্তু তারা আন্দোলন করেছিল, মাঝখানে আবার গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল তারা একটা কমিটি করে দিয়েছে, এই বিষয়ে আলোচনা হতে পারে, এবং মাঝখানে ঢাকা কলেজ এবং 7 কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। তো তারপর তিতুমির কলেজের এই ঘটনাটা এর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হলো, এবং গতকালকে শিক্ষা উপদেষ্টা কিন্তু এটা নিয়ে একেবারে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন যে তাদের দাবি মানা সম্ভব না সরকারের পক্ষে, এবং তারপর থেকে কিন্তু তারা সেই আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছে। আজকে কিন্তু এই মুহূর্তে রেল যোগাযোগ বন্ধ, কারণ তারা রেল লাইন অবরোধ করেছে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন এটার জন্য কোনো অবনতি না হয় এটির কারণে, সে কারণে অলরেডি 4 প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। স্যার, কি মনে হয় যে এই ঘটনাটা আসলে এই পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? যে দাবিটা কি যৌক্তিক না, আর যৌক্তিক যদি হয় তাহলে এটার গভর্নমেন্ট কিভাবে এটা হ্যান্ডেল করতে পারে, আর যদি ঠিক যৌক্তিক না হয় সেক্ষেত্রে স্টুডেন্টকে আসলে ক্যাম্পাসে কিভাবে ফেরত পাঠানো যায়? ধন্যবাদ আপনাকে এবং আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন সেই দর্শকদের শুভেচ্ছা। আপনি যে কথাটি বললেন, আমি একজন শিক্ষক হিসাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যেহেতু তাদের অধিভুক্তি আছে এখনও, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বিশেষ করে ডিন হিসাবে দায়িত্ব পালন করার সুবাদে এই সংকটটির সাথে আমি কম বেশি একটু ওয়াকিফাল আছি। আপনি দেখেন, এই যে ঢাকা শহরের 7টা ঐতিহ্যবাহী সরকারি কলেজ, পুরনো সরকারি কলেজ, যাদের একটা দীর্ঘ ঐতিহ্য আছে, সেই কলেজগুলোকে 2017 সালে কোনো রকমের পূর্ব প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীদের কোনো রকমের দাবি বা চাহিদা না যখন ছিল না, সেই অবস্থায় সরকারের একটা নীতিগত সিদ্ধান্তে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, শেখ হাসিনা, তার ইচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের যে স্টেক হোল্ডারদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া বা অধিভুক্তির জন্য বিশ্ববিদ্যালয়ের যে নিয়মবিধি আছে সেইগুলো কোনোটাই অনুসরণ না করেই এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। বলা হয়েছিল এর মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার গুণগত মান উন্নয়ন করা হবে। কিন্তু প্রথম থেকেই আমরা দেখি যে কোনো রকমের পূর্ব পরিকল্পনা বা প্রস্তুতি ছাড়া এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত করায় একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম সংকটের মধ্যে পড়েছিল, ঠিক অনুরূপভাবে আমরা বলবো যে 7 কলেজের মধ্যেও একটা সংকটের ব্যাপার এখানে যুক্ত ছিল। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরিচয় পেয়েছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রদের যে সুযোগ সুবিধা বা যেগুলো তাদের প্রাপ্য মর্যাদার ক্ষেত্রেও তাদের যে প্রশ্ন, সেইগুলো কিন্তু তারা পায়নি। ফলে এই 7 কলেজের অধিভুক্তির পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্য থেকে যেমন এই 7 কলেজের অধিভুক্তির বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, এবং অধিভুক্তির বাতিলের দাবিতে ছাত্র শিক্ষকদের পক্ষ থেকেও যেরকম দাবি উত্থাপিত হয়েছে, কোনো শিক্ষকরা যেমনটা না, তার চেয়ে বেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে, এবং আপনি মনে থাকবে যে সেই শিক্ষার্থীদের দাবি এবং আন্দোলন, সেইটাকে দমন করতে যে তৎকালীন যে নিষিদ্ধ, এখন যে নিষিদ্ধ ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের দ্বারা এই আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন সময় আক্রমণেরও শিকার হয়েছে। কিন্তু এই যে সংকটটি, সেই সংকটটি সুরাহা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও আমরা কার্যকর কোনো উদ্যোগ দেখিনি, রাষ্ট্রের পক্ষ থেকে তো নয়ই, এবং 7 কলেজের তো আসলে কিছু করারই ছিল না। স্যার, এখন তিতুমিরের সমস্যা, এখন যেভাবে এসেছে, সেই সংকটটি যে পর্যায়ে এসেছে, সম্প্রতি আপনারা জানেন যে এই শিক্ষার্থীদের, বিশেষ করে 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এবং সরকার পতনের পর, তাদের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিযুক্ত হওয়ার জন্য তাদের একটা দাবি
জোরালোভাবে উত্থাপিত হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সেগুলো নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 2025-26 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর নতুন করে 7 কলেজের অধিভুক্তিও তাদের সাথে যুক্ত রাখবে না এবং কোনো ছাত্রকেও ভর্তি করা হবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে আপনি একটু আগে যেটি বললেন যে একটা ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজ, বিশেষ করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে যে তারা 2024-25 শিক্ষাবর্ষ থেকেই আর কোনো ভর্তি নেবে না এবং অন্যদের ব্যাপারে যারা চলমান আছে তাদের শিক্ষা জীবন যদি যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা যদি চায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে দায়িত্বশীলতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা জীবন সমাপ্ত করার চেষ্টা করবে। তখন এই সংকটটা আর একটা ভিন্ন মাত্রায়, যে তাহলে এই 7 কলেজের আগামীতে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তিটা কেমন করে হবে এবং সেইটা যদি করতে হয় তাহলে কোন কর্তৃপক্ষের অধীনে হবে, এইগুলো নিয়ে আলাপ আলোচনা। এবং সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেও আমরা দেখেছি যে একটু পরস্পর বিরোধী অবস্থান এখানে ছিল, জি অবস্থান ছিল। তো যেটি হয়েছে 7 কলেজের মধ্যে অন্য যে কলেজগুলো ছিল সেই কলেজগুলো তারা একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করছে, কিন্তু তিতুমীরের প্রশ্নটি একেবারেই ভিন্ন রকমের এবং তারা নিজেরাই দাবি করছে যে তাদেরকে একটা স্বতন্ত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের এই দাবি অযৌক্তিক। বিশ্ববিদ্যালয় কখনো কোনো দেশে কোনো বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র শিক্ষকদের দাবির মুখে এই ধরনের প্রতিষ্ঠান করা হবে, এটা একটা আত্মঘাতী। এমনিতেই আমাদের উচ্চশিক্ষার সাংঘাতিক রকমের বেহাল অবস্থার মধ্যে আছি। জনতুষ্টি অর্জনের জন্য বিগত সরকার অন্যান্য ক্ষেত্রের মতো উচ্চশিক্ষাটাকেও নষ্ট করেছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হবে। আপনি জানেন যে এখন অনুমোদিত দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 61টি। এর মধ্যে দিয়ে কয়েক বছর আগেও সরকারের অনুমোদন পেয়েছে এরকম 6টি বিশ্ববিদ্যালয় আছে, তারা কার্যক্রমই শুরু করতে পারেনি। 55টি বিশ্ববিদ্যালয় যারা কার্যক্রম শুরু করেছে তার মধ্যে ডজনখানেক বিশ্ববিদ্যালয় আছে যাদের কোনো অবকাঠামো নেই, যাদের কোনো রকমের মানব সম্পদ নেই, কোনো কিছুই নেই। ফলে এই রকম একটা অবস্থায় এই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা বা 7 কলেজের জন্য 7টা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সক্ষমতা সরকারের যেমন নেই, আর তদুপরি এটি শিক্ষার গুণগত মান উন্নয়নে কোনো অবদান রাখবে না। আপনি জানেন 7টি কলেজে অনেকগুলোতে ইন্টারমিডিয়েট আছে এবং সেই ইন্টারমিডিয়েটের একটা সুদীর্ঘ ঐতিহ্য আছে। এইগুলোকে যদি বিশ্ববিদ্যালয়ের সাথে রূপান্তরিত করা হয়, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়, তাহলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটা বিরাট সংখ্যক শিক্ষার্থী একটা গুণগত শিক্ষা লাভের অধিকার থেকে তারা বঞ্চিত হবে। এই বিষয়টাও কিন্তু আমাদের মনের মধ্যে রাখতে হবে। কিন্তু এটার সাথে এখন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ঢাকা শহরের দুর্ভোগের বিষয়টা জড়িয়ে গেছে। আমরা যেটি মনে করি যে আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি করবেন, আন্দোলন করবেন, তার সেই অধিকার তাদের আছে। কিন্তু প্রতিদিন আপনি তিতুমীর কলেজে 40,000 শিক্ষার্থী আছে বা 45,000 শিক্ষার্থী আছে, সেই শিক্ষার্থীদের মধ্যে আপনি একেবারেই হাতে গোনা অল্প সংখ্যক শিক্ষার্থী এই আন্দোলনের সাথে যুক্ত এবং আপনি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেন যে তাদের অনেকেই এই আন্দোলনের সাথে তাদের কোনো রকমের সম্পৃক্ততা নেই। ফলে এই যে অল্প সংখ্যক শিক্ষার্থী যারা প্রতিদিন আন্দোলনের নামে একটা অধিকার আদায়ের দাবির নামে মানুষের যে অধিকার হরণ করছে, মানুষের চলাফেরার, মানুষের দৈনন্দিন জীবনে যে দুর্ভোগ করছে, একটা রাষ্ট্র আছে, আমাদের একটা সরকার আছে, আমাদের সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের দাবি তারা করতেই পারে, কিন্তু অন্যের অধিকার হরণ করে প্রতিদিন আপনি একদিন করলেন 2 দিন করলেন, কিন্তু প্রতিদিন নিত্য নৈমিত্তিক ভাবে এটি কোনোভাবে কলেজের অবস্থানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবস্থান। এখানে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে এবং রেল লাইনটা আছে, রেল লাইন অবরোধ করে রেখেছে এবং মহাখালী থেকে গুলশানের রাস্তা তো প্রতিদিনই অবরোধ। আমি স্পষ্টভাবেই এটি বলতে চাই যে এটি চরম অন্যায় করা হচ্ছে মানুষের সাথে। তাদের দাবি তারা সরকারের সাথে বসে আলোচনা করতে পারে, অন্য যে কোনোভাবে করতে পারে, কিন্তু দৈনন্দিন জীবনের মানুষের যে স্বাভাবিক চলাফেরাকে তারা যেভাবে ব্যাহত করছে, আমি আশঙ্কা করি তারা আবার জনপ্রতিরোধের মুখোমুখি না হয়ে যায়। এবং যদি জনপ্রতিরোধের মুখোমুখি তারা হয়ে যায় সেটি হবে আরও আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ফলে আমরা সরকারের কাছে প্রত্যাশা করব, গতকাল সরকারের পক্ষ থেকে একেবারে তিতুমীর প্রসঙ্গে স্পষ্ট একটা বক্তব্য এসেছে, কিন্তু এই স্পষ্ট বক্তব্যের সাথেও আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আরেকটা কথা বলতে যে অন্যকে আবার নতুন করে উদ্বুদ্ধকরণ করা হলো কিনা সেটা, যে রাজশাহী কলেজকে জি। তো এই ধরনের বক্তব্য অনেক সময় খুবই ইতিবাচক, কথাগুলো ইতিবাচক হয়, কিন্তু
এই ইতিবাচকতার মধ্য দিয়েও কিন্তু অনেক সময় নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে সরকারের যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে যে বক্তব্যের ক্ষেত্রেও সবাই যেন একটু বুঝে শুনে, কারণ বাংলাদেশে আমরা আসলেই এখন চরম একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। তো শেষ আমি যে কথাটি তিতুমির প্রসঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশ্যেও বলছি যে সরকারকেও এখন তাদেরকে যদি সহজে বুঝিয়ে না হয় তাহলে সরকারকেও এই অবস্থায় মানে একটু কঠোর হতে হবে। কঠোর হতে যদি আমরা প্রথম থেকেই হতে পারতাম তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। আপনি দেখেন আমাদের যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও এই সরকারের হাত দিয়ে যে আমাদের ক্ষতিটা হয়েছে তার মধ্যে একটা হলো যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যে প্রথম সচিবালয়ে যে তাদের দাবির পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্তটি সরকারকে গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল বা সরকার করেছিল সহানুভূতিশীল হয়ে, এটি কিন্তু আমাদের সর্বনাশের সূচনা শিক্ষাক্ষেত্রে। এরপরেই কিন্তু আমরা একটার পর একটা দেখছি দাবি এবং রাস্তায় মানুষকে জিম্মি করে দাবি আদায়ের যে প্রবণতা বাংলাদেশে, এমনি এটি প্রবণতা আছে, রাজনৈতিক দলগুলো এই ধরনের কাজ করে। এখন শিক্ষার্থীরা যারা সবচেয়ে সংবেদনশীল বলে আমরা মনে করি তারা তারাও এই কাজটি করছে। এটা থেকে আমি একজন শিক্ষক হিসেবে এই শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করব যে এইটা তাদের জন্য, যারা এখন আন্দোলন করছে তাদের জন্য এটা হয়তো স্বল্পমেয়াদী হতে পারে যে একটা বিশ্ববিদ্যালয় তারা পেল আন্দোলনের মুখে, কিন্তু এটি দীর্ঘমেয়াদী আমাদের শিক্ষাক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব। কারণ চলমান বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এখন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, সেখানেও শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করার এখনো আছে এবং সব কিছু করার সক্ষমতাও বাংলাদেশ সরকারের এখন নেই। সেখানে নতুন করে কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো গণদাবির মুখে একাধিক বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত, সেটি উচ্চশিক্ষার জন্য কোনোভাবেই এটি পজিটিভ হবে না। আমি মনে করি এটি একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। তার চেয়ে বরং 7 কলেজকে সমন্বিত করে একটা যৌক্তিক সমাধানে কিভাবে আসা যায় সেই বিষয়টি এখন সকলের ভাবা, এবং সেটি কোনো সরকারি একক সিদ্ধান্তে নয়, ইউজিসি এবং আরও যে সমস্ত পরিকল্পনাবিদ স্টেক হোল্ডার, এবং এই স্টেক হোল্ডারদের মধ্যে আমাদের যারা শিক্ষার্থীরা যারা আছেন তাদেরকেও যুক্ত করে একটা যৌক্তিক সমাধান করার জন্য এটি উদ্যোগ নিতে হবে, এবং শিক্ষার্থীদেরও আমাদের বাংলাদেশের বাস্তবতাটি উপলব্ধি করে তাদেরও দাবির তীব্রতাটা কতদূর যাবে সেটিও তাদেরকে বুঝতে হবে, এবং এই তাদের দাবিকে কেন্দ্র করে কেউ যেন এখানে তৃতীয় কোনো পক্ষ যেন ফায়দা লুটতে না পারে, এটাও কিন্তু তাদের বুঝতে হবে আমার মনে হয় আর কি। আমরা একটা অন্য বিষয়ে যেতে চাই যে আজকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্বরাষ্ট্র উপদেষ্টাও ছিলেন, পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে বসেছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের, এবং সেখানে উনি বলেছেন যে চলতি বছরকে খুবই সংকটময় উল্লেখ করে এবং কোনো ধরনের আইন শৃঙ্খলার বিষয়ে ছাড় দেওয়া যাবে না এবং কোনো ধরনের নৈরাজ্য বা নাশকতা করতে দেওয়া হবে না এটি বলেছেন, এবং বাংলাদেশকে উনি যুদ্ধ পরিস্থিতিতে একটা রাষ্ট্র যেরকম সতর্কতার মধ্যে থাকে সেরকম সতর্ক থাকতে বলেছেন। তো স্যার কি মনে হয় হঠাৎ করে উনি এরকম খুবই সংকটময় বলছেন কেন এই সময়টাকে? না, বাংলাদেশ তো নিঃসন্দেহে আমরা একটা সংকটময় পরিস্থিতি অতিক্রম করছি। সেটি আপনি আমাদের 5ই আগস্টের অভ্যুত্থান পর এবং ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন বাংলাদেশের শুরুর থেকেই কিন্তু আমরা একটা সংকটের মধ্যে আছি, এবং পৃথিবীর ইতিহাসে এই ধরনের অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেন এইবার যে এটা হয়েছে সেটা পরিকল্পিত হতে পারে, কিন্তু এটা একেবারে আমরা বলতে পারি যে হঠাৎ করেই আমাদের একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেটার পরে আমরা যে কতটা অপ্রস্তুত ছিলাম যে 3 দিন আমরা সরকার যে গঠন করতে পারিনি, সেটার মধ্য দিয়ে সেটার বহিঃপ্রকাশ ঘটেছে, এবং সরকার গঠন করার পরও সরকারের কার্যক্রম, প্রায়োরিটি তালিকা নির্ধারণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে না ফেরা সব কিছু মিলিয়ে একটা সংকট, সেই সংকট কিন্তু অব্যাহত আছে। এই সংকট 6 মাসে যেটুকু আমরা উত্তরণের কথা ছিল সেটুকু আমরা নানা কারণে উত্তরণ করতে হবে। সরকারের ব্যর্থতার কথা বলতে পারেন, রাজনৈতিক দলগুলোর নানারকম তৎপরতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ধরনের ভূমিকা পালন করার কথা ছিল, সব মিলিয়ে আমরা যে কোনো কারণেই হোক যে সংকট থেকে আমরা 6 মাসে যেটুকু উত্তরণের করার কথা ছিল সেটুকু হয়নি, বরং অনেক ক্ষেত্রে সংকট ঘনীভূত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান এবং সরকারের সাথে তাদের এক ধরনের বিপরীতমুখী কথাবার্তা হচ্ছে, এবং নতুন রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সব কিছু মিলিয়ে একটা অবস্থার মধ্যে যাচ্ছি। সেই অবস্থার মধ্যে এই ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ একটা কর্মসূচির কথা ঘোষণা করেছে।
আমার ধারণা এই কর্মসূচির ঘোষণার মধ্যেই থাকবে, কিন্তু একটা উদ্বেগের ব্যাপার তো আছে। আপনি যারা এই ধরনের প্রকাশ্য তো না করতে পারে, তারা নাশকতামূলক কার্যক্রম তারা করতে পারে, এবং এইটি এর সাথে যুক্ত হয়েছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির অবনতি। সব কিছু মিলিয়ে আজকে পুলিশ বাহিনীর সাথে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সহ প্রধান উপদেষ্টার যে মিটিং, এটাকে কিন্তু খুব গুরুত্বের সাথে আমি বিবেচনা করছি। আপনি একটু আগে আমরা যে ইস্যুগুলোর কথা বলেছি, যে এই ছাত্রদের আন্দোলনের কারণেই ঢাকা শহরের মানুষের জীবনের যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা আর পরিস্থিতির সাথে যুক্ত আছে। তো সব কিছু মিলিয়ে প্রধান উপদেষ্টা যে আজকে মিটিংটা করেছেন, সেই মিটিংটাকে আমি ইতিবাচক হিসাবে দেখছি, এবং একই সাথে সরকারের যে সতর্কতামূলক অবস্থান, মানে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে মানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি যে প্রধান উপদেষ্টার আহ্বান, এটাকেও আমরা অনেক সময় কিন্তু মানুষ পরিস্থিতি থাকলেও সেটা স্বীকার করতে চান না, উপলব্ধি করতে চান না। ফলে প্রধান উপদেষ্টা সেই পরিস্থিতিটাকে উপলব্ধি করেছেন, গুরুত্বটাকে বুঝতে মানে অনুধাবন করে তিনি এ থেকে উত্তরণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনি সহযোগিতা চেয়েছেন, তাদেরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এটা ভালো। এবং আমরা যেটি মনে করি যে আওয়ামী লীগের এই কর্মসূচিকে যেটি ঘোষিত হয়েছে, সেটাকে লক্ষ্য করে কোথাও কোথাও দেখবেন একেবারে বিচ্ছিন্ন হাতে গোনা মানুষ কিন্তু তৎপরতা তারা কিন্তু চালানোর চেষ্টা করছে, হ্যাঁ করেছে, এবং সেটি এই কর্মসূচির দিন আরও জায়গায় হতে পারে, এবং সেইখানে অলরেডি জামাতে ইসলামী বলছে তারা প্রতিরোধ করবে। আমরা তো জামাতে ইসলামীর এটা প্রতিরোধ দেখতে চাই না, প্রতিরোধ দেখতে চাই সরকারের পক্ষ থেকে, যেটা আগে আওয়ামী লীগ করেছে বিরোধী দলের কর্মসূচিকে করার জন্য। আমি সবসময় বলেছি যে এই কথাটি, এই যদি কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তো সেই তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আমরা আসলে ঠিক তড়িৎ ব্যবস্থা গ্রহণ দেখতে পাচ্ছি না, অনুপস্থিত দেখতে পাচ্ছি। যেমন উত্তরবঙ্গে আপনার যে ফুটবল খেলা নিয়ে যে দুটি ঘটনা ঘটলো দিনাজপুর এবং জয়পুরহাটে, তো সেটির বিপরীতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এখন পর্যন্ত দেখিনি, শুধুমাত্র প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিবৃতি দেয়া ছাড়া। তো ফুটবল খেলা, মেয়েদের ফুটবল খেলা নিয়ে হলো, তারপর বেশ কয়েকটা মাজারে হামলা হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, এমন ঘটনাও ঘটেছে এবং প্রাণহানিও ঘটেছে দু একটি জায়গায়। তো সেই সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং পরের দিকেও তৎপরতা তেমন, যে ঘটনা ঘটে যাওয়ার পরেও যে এক ধরনের ব্যবস্থা নেওয়া, যে কারা করলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, সেই জায়গাটাই কিন্তু এক ধরনের তৎপরতা কম দেখা যাচ্ছে। আপনি দেখেন, এই যে পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ সম্পর্কে এক ধরনের বিশ্ববাসীর কাছে মেসেজ উপস্থাপন করা হচ্ছে, চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে আবার ধর্মীয় মৌলবাদের উত্থান ঘটছে। আপনি দেখেন বাংলাদেশের 90% মানুষ মুসলমান, এবং এই মুসলমানরা ধর্মপ্রাণ মুসলমান, ধর্মের ব্যাপারে তাদের এক ধরনের অনুভূতি আছে। কিন্তু বাংলাদেশকে একই সাথে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ কিন্তু মডারেট, এরা কিন্তু ধর্মান্ধ নয়। ফলে বাংলাদেশের মানুষকে একটা ব্র্যান্ডিং করার অপচেষ্টাও এর মধ্যে থাকতে পারে। যেমন চাঁপাইনবাবগঞ্জের কথা আপনি যেটি বললেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে এই মেয়েরা আমাদের জন্য কিন্তু একটা আন্তর্জাতিক গৌরব এনেছে। 24 সালে যে নারী ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আমাদের জন্য বিশ্ব দরবারে আমাদের সারা বাংলাদেশ কিন্তু সেটি আমরা সেলিব্রেট করেছি, যেখানে আমাদের পুরুষ ফুটবলাররা ধারাবাহিকভাবে ব্যর্থ, প্রধান উপদেষ্টা নিজে তাদের সাথে ব্রেকফাস্ট করেছেন। তো এই রকম একটা অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে এই যে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকেও ক্রমান্বয়ে যেটি প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে ধর্মীয় এবং সেখানে ইসলাম ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদ, সেটার উত্থান হচ্ছে, এই ধরনের কথা অপপ্রচার চলছে। এবং সেই জায়গায় বাংলাদেশের পরিস্থিতিটা বৈশ্বিক পরিমণ্ডলে, মানে বাংলাদেশের প্রকৃত অবস্থাটা তুলে ধরা, এটা সরকারের দায়িত্ব। তো এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা হিসাবে এগুলোকে বিবেচনা করলে হবে না, তড়িৎ ব্যবস্থা নেওয়া দরকার। এবং এই ধরনের ঘটনা যে সরকার কোনোভাবে প্রশ্রয় দেয় না, রাষ্ট্র যে কোনোভাবে প্রশ্রয় দেয় না, আপনি ঘৃণা করতে পারি, প্রতিবাদ জানাতে পারি, কিন্তু দায়িত্বটা কিন্তু সরকারের, রাষ্ট্রের। সেই ব্যাপারটাও কিন্তু সরকারের দায়িত্ব নিতে হবে। আরেকটা জিনিস হলো, বাংলাদেশে ইসলাম যে আমরা ধর্মের অনুসারী, সুফিবাদের অনুসারীর সংখ্যা অনেক বেশি। বাংলাদেশে গণ ইসলামীকরণ যেটি হয়েছে সেটা কিন্তু সুফিদের হাত ধরেই হয়েছে। ফলে
বাংলাদেশের মানুষের সুফিবাদের প্রতি এক ধরনের মানে কি মানে আনুগত্য বলেন, সুফিবাদের প্রতি এক ধরনের ভালো লাগা জায়গা আছে, এগুলো কিন্তু আছে। সেইগুলো অস্বীকার করার নাই কোনো সুযোগ নেই। তো আমার আরেকজনের স্থাপনায় কেন হামলা করতে হবে? সুযোগ তো যারা এই কাজগুলো করছেন এবং এইগুলোর বিরুদ্ধে যারা করছেন, দিন শেষে কিন্তু জনগণের মানে দ্বারা তারা কিন্তু প্রত্যাখ্যাত হবে। আমাদের রাজনীতিতে কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আছে, এই ইস্যুগুলোকে আপনি উপেক্ষা করে বাংলাদেশের রাজনীতিতে আপনি বা সমাজ জীবনে আপনি প্রতিষ্ঠা লাভ করা খুব কঠিন। এখন আজকে আমরা যদি মনে করি আপনি একবার চিন্তা করেন, যখন ধর্মীয় মানে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যখন দাবি হচ্ছিল, যারা আজকে আমরা অনেক কিছু করছি তাদের এইগুলো উপলব্ধি করা, ইতিহাস থেকে এগুলো তখন আমাদের শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ হচ্ছিল, যারা সংগঠক হিসাবে যারা ছিলেন তাদের কথায় তো দেশ চলেছে, কিন্তু পরবর্তী পরিস্থিতি কি হয়েছে এইগুলো কিন্তু প্রত্যেককেই উপলব্ধি করতে হবে। আজকে যারা আমরা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাথে যারা যুক্ত আছি, কেউ যেন এককভাবে এটিকে মানে নিজেদের কৃতিত্ব হিসাবে জাহির করে অন্যদেরকে যেন আমরা না ছোট করি, অন্যদেরকে যেন ছোট না করি, অন্যদের ভূমিকাটা যেন মানে অবজ্ঞার চোখে আমরা না দেখি। আমরা এই যে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিমের হাত থেকে আমরা মুক্তি পেলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের ব্যর্থতাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। বাংলাদেশের মানুষ, শান্তিকামী মানুষ, কোনোভাবেই এই সরকার মানে ব্যর্থ হোক সেটি আমরা চাইব না। এবং এই সরকার যেন ব্যর্থ না হয়, সরকারের সাথে যারা একেবারে ওতপ্রোতভাবে সরকার পরিচালনায় যারা নিয়োজিত আছেন তাদের যেমন এই ব্যর্থ না হওয়ার পেছনে তাদের যেমন বড় দায়িত্ব আছে, এই সরকারের যারা সমর্থক, এই সরকারকে যারা সমর্থন দিচ্ছেন, আমরা যারা এই সরকারের মঙ্গল চাই, আমাদেরও একটা দায়িত্ব আছে। ফলে আমাদের এখন যে বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতি, আপনি যেটা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেইখানে তো তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছেন। আমার মনে হয় ওনার দেশবাসীর কাছেও একই ধরনের আবেদন থাকা উচিত যে আমরা প্রত্যেকেই যেন নিজ নিজ জায়গায় থেকে এই পতিত স্বৈরাচারের পুনরুত্থান বা স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান যেন বাংলাদেশে না হয় এবং এই সরকার যেন ব্যাহত না হয়, ব্যর্থ না হয়, সেইভাবে যেন কাজ করে সেই আবেদনটা দেশবাসীর প্রতি সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে জানানো উচিত এখন আমার মনে করি। স্যার, আমাদের সময় প্রায় শেষের দিকে, তো আমি ছোট্ট একটি বিষয় আপনার কাছে একটু মন্তব্য চাইবো যে আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই। তো আমরা সাম্প্রতিক সময়ে বিএনপির প্রায় সকল সিনিয়র নেতাদের মুখে কিন্তু এরকম একটা বক্তব্য শুনতেছি যে সংস্কারের জন্য নির্বাচন দেরি করা যাবে না, এরকম একটি বক্তব্য, কিন্তু সরকারের পক্ষ থেকে আবার সংস্কারের দিকে বেশি জোর দেওয়া হচ্ছে। তো এই সরকার এবং বিএনপি মনে হচ্ছে যে একটু বিপরীত মুখে চলছে কিনা, দূরত্বটা কি বাড়ছে নাকি, সরকারের সাথে রাজনৈতিক দূরত্ব বাড়ছে কিনা বিএনপির? দেখুন, আমাদের এই সরকারের কাছে আমাদের সংস্কারের প্রত্যাশা আছে। গত ১.৫ দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ বাংলাদেশের সকল ক্ষেত্রে যে ভঙ্গুর পরিস্থিতি, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে, সেটার একটা মিনিমাম রিপেয়ার দরকার এবং সেই রিপেয়ারের জন্য কিছু সংস্কার আমাদের দরকার। সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে, 6টি কমিশন তাদের কাজ শেষ, 4টি জমা দিয়েছে, কিন্তু এই 6 মাসে সংস্কারের যে অগ্রগতি সেটি দেখে মানুষের কাছে একটা মানে বা রাজনৈতিক দলগুলোর কাছে একটা মানে বলে সন্দেহ বলেন, সংশয় বলেন যে এই সংস্কার কতদিন চলবে, এটা কিন্তু মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন। আপনি দেখুন 6 মাস অতিক্রম হয়েছে, 6 মাসের মধ্যে সংস্কার কমিশন 4টা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, এখনও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা শুরু হয়নি। এই স্টেক হোল্ডারদের মধ্যে আপনার ঐক্যমত্য একটা সেটিংয়ে হয়ে যাবে বা একটা প্রত্যাশায় হয়ে যাবে এরকম না। আর যদি সেটা আপনি নাও করতে পারেন, না করে যদি একতরফাভাবে সংস্কারের দিকে যান, এই সংস্কার ফলপ্রসূ হবে না। মিনিমাম একটা রাজনৈতিক সমঝোতা আমাদের মধ্যে লাগবে, একটা লাগবে। সেই উদ্যোগও এখনও কিন্তু হয়নি। ফলে এই সংস্কার আরও অন্য রিপোর্টগুলো আসবে, কখন আসবে সেটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি যারা ক্ষমতা কাঠামোর বাইরে দীর্ঘদিন আছে, 15-16 বছর ধরে তারা লড়াই সংগ্রামের মধ্যে ছিল, হয়তো তারা বলতে পারেন যে তারা সফল হয়নি, কিন্তু এই দেশের বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের জীবনে গুম খুনের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, তাদের মধ্যেও কিন্তু একটা রাজনৈতিক প্রত্যাশা আছে। ফলে বিএনপি পক্ষ থেকে যদি বলা হয়ে থাকে এই ধরনের, কারণ ইতিমধ্যেই নানা মহল থেকে প্রশ্ন উঠছে যে সংস্কারের নামে
কোনো মহল এই সরকারকে প্রলম্বিত ক্ষমতা প্রলম্বিত করার জন্য উদ্বুদ্ধকরণের চেষ্টা করছে এবং সেইটার পরিপ্রেক্ষিতে বিএনপি এই ধরনের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করছে। কিন্তু একই সাথে বিএনপি কিন্তু সবসময় বলে আসছে যে আমরাও চাই সংস্কার, কিন্তু সংস্কারের নামে যেন এটা অনির্দিষ্ট একটা ইয়ার মধ্যে, কেননা সংস্কার অনেক কিছু করলেও সেগুলো পরবর্তীতে বাস্তবায়নের দায়িত্ব পড়বে কিন্তু নির্বাচিত সরকারের কাছে। আপনি যদি অনেক সংস্কার হবে, যে সংস্কারের আপনার রেটিফিকেশন লাগবে পার্লামেন্টে, আপনার পার্লামেন্টে যেতে হবে, সেই পার্লামেন্টের জন্য আপনার একটা নির্বাচন করতে হবে। তো সব কিছু মিলিয়ে আমি এটাকে বিএনপি রাজনৈতিক দল হিসাবে তাদের অবস্থান থেকে একটা নির্বাচন তারা চাইবে। ক্ষমতায় যেতে হলে তো নির্বাচন দরকার, বা তাদের নিজেদের জনগণের কাছে যাইতে হলেও একটা নির্বাচনের দরকার। সেইখানে রাজনৈতিক দল হিসাবে তারা নির্বাচন চাইবে। তার মানে এটা সরকারের কাছে তাদের দূরত্ব তৈরি হয়েছে, এইভাবেও আমরা দেখতে চাই না। কেননা দেখেন, সরকার যত জায়গায় বিএনপির সহযোগিতা চাচ্ছে আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে, বা যখনই বলছেন তারা কিন্তু সেখানে তাদের সরকারের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। আপনি চিন্ময় প্রভু ইয়ার থেকে আমাদের একটা সাম্প্রদায়িক উস্কানি যেখানে তৈরি হয়েছিল, আমাদের জাতীয় অস্তিত্বের যেখানে একটা বড় সংকট হয়েছে, সেখানে সরকারের পাশে দাঁড়িয়েছে। এবং আমরা এটাও শুনছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে যে নির্বাচনের দাবি তারা করছেন এবং নির্বাচনকে প্রলম্বিত করার মাধ্যমে তিনি আশঙ্কাও প্রকাশ করেছেন যে আবার স্বৈরাচারের অবশিষ্টাংশ যেন কোনোভাবে মাথাচাড়া না দিয়ে উঠতে পারে, সেই ধরনের ব্যাপারেও তিনি সতর্ক থাকতে বলেছেন। কিন্তু একই সাথে তারা কিন্তু সরকারের সাথে সহযোগিতাটা আর হাতটা একেবারে গুটিয়ে নিচ্ছেন না। ফলে যেটি হচ্ছে এগুলো গণতান্ত্রিক ব্যবস্থার একটা অংশ হিসাবেই আমরা মনে করি। তো সব কিছু মিলিয়ে আমরা যেটা প্রত্যাশা করি আর কি রাজনৈতিক দলগুলোর কাছেও, যে এই সরকারের উপর এমনভাবে কোনো চাপ প্রয়োগ না করা, যে চাপ প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশে এই সরকার একটা যেন নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে তারা যেন মানে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াও যেন না করে। একটা টেকসই নির্বাচন ব্যবস্থা আমাদের দরকার। এই টেকসই নির্বাচন ব্যবস্থার জন্য বিএনপি যেরকম দেড় দশক ধরে লড়াই করেছে, অন্য রাজনৈতিক দলগুলো লড়াই করেছে, এবং সর্বশেষ আমাদের যে ছাত্র জনতার এটা কিন্তু একদরফায় যে রূপান্তরিত হয়েছিল সেটা হলো স্বৈরাচার পতন। তাহলে স্বৈরাচার পতনের পর কারা? জনগণের সরকার প্রতিষ্ঠা, এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে কেবলমাত্র একটা নির্বাচিত সরকার, সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। ওকে, ধন্যবাদ স্যার। আমরা আজকের মতো এখানে শেষ করতে চাই, সময় শেষ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।